আমি তোমাদের আজকে এমন এক গল্প শোনাবো যেটা আমার দাদুর ছোটবেলার সাথে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। শীতের শেষ, দাদুর বাড়ি থেকে কিছু দূরে রায়দিঘির এক শ্মশান। মাঠের পাশে এক গঙ্গা ঠাকুর ওঠে। এই মাঠটায় বলতে গেলে শ্মশান কালী পূজা, গঙ্গা পূজা এবং দুর্গা পূজা হয়। গঙ্গা পূজা উপলক্ষে সেখানে যাত্রাপালার আয়োজন করা হয়েছিল। অনেক দূর দূর থেকে যাত্রাপালা দেখতে লোক আসত। যখনকার কথা বলছি তখন বাড়িতে বাড়িতে টেলিভিশন ছিল না। অনেক দূরে যাত্রা হচ্ছে শুনলেই সবাই চলে যেত। দাদুরা দুই বন্ধু মিলে ঠিক করলো যাত্রা দেখতে যাবে। সেদিন সকাল থেকে আকাশ মেঘলা ছিল। বিকেলে যে যার মাঠের কাজ সেরে গা হাত পা ধুয়ে যাত্রা দেখতে বেরিয়ে পড়ে। অনেক দূরের পথ, হেঁটে হেঁটে যাওয়া ছাড়া গতি নেই। রাত 8টার সময়। না 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 না, আমি এ কিছুতেই বিশ্বাস করি না। আমার বউ কখনোই রাক্ষসী হতে পারে না। তোমরা সবাই আমায় মিথ্যে বলছো। খুব ঘুম পেয়ে গেছে রে। সারাদিনের কাজের শেষে খুব ক্লান্ত লাগছে, আর ভালো লাগছে না। যাত্রা দেখে বাড়ি ফিরে ঘুম দিতে হবে। বাড়ি থেকে আনা গুড় রুটি এখনো ঝোলাতে রয়েছে। আমার অনেক খিদে পেয়েছে রে, তুই খাবি? এই বলে দুই বন্ধু খেতে খেতে যাত্রা দেখতে বসে। যাত্রাপালার নাম ছিল বউ যখন রাক্ষসী। এক কথায় বোঝা যায় এটা একটা ভুতুরে যাত্রাপালা ছিল। অনেক লোক এসেছে যাত্রা দেখতে। বেশ জমজমাটি এলাকাটা। এমন সময় দক্ষিণ দিক থেকে কালো মেঘ আকাশ ছেয়ে গেল আর বৃষ্টি পড়তে শুরু হলো ঝিরঝির করে। যাত্রাপালার লোকজনই হৈ হৈ করে উঠে গেল। যে যার মাথা বৃষ্টির হাত থেকে বাঁচাবার জন্য এপাশ ওপাশ দৌড় লাগালো। তখনকার দিনে এখনকার মতো উন্নত ছিল না। ওটা বাঁশের খুঁটি বেঁধেই তার উপর একটা কাপড় টাঙিয়ে যাত্রা হতো। আরে প্রচুর বৃষ্টি পড়ছে, কোথাও গিয়ে একটু দাঁড়াই, বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ হবে। কোথায় দাঁড়াবি বলতো? চারিদিকে তো লোক দাঁড়িয়ে পড়েছে। আরে শ্মশানের কাছে সেই বটগাছটা আছে না, ওর তলায় দাঁড়াই, বৃষ্টি পড়বে না। বৃষ্টি কমে গেলে বাড়ি চলে যাব। সেই কথা মতো প্রমথ আর অশোক বটগাছের তলায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। কতক্ষণ ধরে বৃষ্টি হবে জানা নেই, তবে অনেকেই যাদের আশেপাশে বাড়ি বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি চলে গেল। কিরে, বৃষ্টি কি কমবে না বলতো? বসে পড়ি, কখন কমবে কি জানি। তারা গাছের তলায় বসে পড়ে এবং আস্তে আস্তে কখন ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে নিজেরাও জানে না। হঠাৎ শিয়ালের ডাকে তাদের ঘুম ভাঙে। এই প্রমথ ওঠ রে, বৃষ্টি থেমেছে। প্রমথ ঘুম থেকে উঠে পড়ে। হঠাৎই সে উঠে চোখ খুলে দেখে সামনে দুটো জ্বলন্ত চোখ। সেটা দেখে ও ভয় পেয়ে যায়। এই যা 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 এখান থেকে যা। আরে এটা একটা কুকুর রে, হয়তো রুটি আর গুড়ের গন্ধে এসেছে। এবার বাড়ির দিকে রওনা দিই। আরে চারিদিকটা কি অন্ধকার, কি ভয়ঙ্কর। সবাই গেল কোথায়? আরে কোথায় আর যাবে, বৃষ্টি কমতে যে যার বাড়ি চলে গেছে হয়তো। আমরা তো ঘুমিয়ে গেছিলাম। এমন সময় বটগাছের ডাল থেকে ডানা ঝটপটানোর আওয়াজ শুনে দুই বন্ধু চমকে ওঠে। বটগাছ থেকে অনেক বাদুড় উড়ে যায়। দূরে তখন এক নাগাড়ে শিয়াল ডেকে উঠেছে। এমন সময় তাদের থেকে দূরে থাকা একটা কুকুর ভীষণ জোরে কেঁদে উঠল। বাড়ির দিকে পা বাড়াই। কুকুরটা আবার কাঁদে কেন? এ তো অশুভ লক্ষণ। দাঁড়া, ব্যাগ থেকে টর্চ বার করি। এই অশোক, এই টর্চ ব্যাগে নেই তো, মনে হয় কোথাও পড়ে গেছে। তাহলে কি হবে? দুই বন্ধু ঠিক করে তারা আন্দাজেই বাড়ি ফিরবে। তখনকার দিনে রাস্তাঘাট ছিল মাটির। জমির মধ্য দিয়ে সরু রাস্তা। সেই রাস্তা ধরে বাড়ি ফিরছিল। মাঝে মাঝে বিদ্যুতের ডাক আর বিদ্যুৎ চমকানোর আলোয় তারা একটু রাস্তা দেখে নিচ্ছিল। তারা লক্ষ্য করে একটা কুকুর তাদের পিছু নিয়েছে। আবারও ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করে।
তারা আর এই বৃষ্টিতে দাঁড়াতে চায় না, বাড়ি ফিরতে চায়। তাই কোথাও না দাঁড়িয়ে বাড়ি ফেরার পথেই পা বাড়ায়। এমন সময় কোথা থেকে একটা কালো বিড়াল হেলতে দুলতে ওদের সামনে দিয়ে রাস্তা পার হয়। কালো বিড়ালটা কর্কশ্বরে ডেকে ওঠে আর ওদের সামনে দাঁড়িয়ে যায়। কি জ্বালাতন রে বাবা, এ আবার কালো বিড়ালের পাল্লায় পড়লাম নাকি? কালো বিড়াল পথ কেটে সামনে দাঁড়িয়ে গেল, আবার কাঁদছে। এ তো ভালো নয় রে প্রমথ। অশোক যা হোক করে বিড়ালটাকে তাড়িয়ে এগোতে থাকে। কিছু দূর এগোনোর পর হঠাৎই তাদের মনে হলো তাদের পিছু কেউ নিয়েছে। হঠাৎ করেই তাদের আশপাশটা ঘন কুয়াশায় ছেয়ে ফেলে। এই প্রমথ, কিছু তো দেখা যাচ্ছে না রে। আমরা কোন দিকে যাচ্ছি? হঠাৎ করে এত কুয়াশা হয়ে গেল কোথা থেকে? আর এত ঠান্ডাই বা লাগছে কেন? আমাদের কাছে টর্চটাও নেই। আমার খুব একটা ভালো লাগছে না রে। আশপাশটা কিরকম একটা ঠান্ডা। আমার মনে হচ্ছে আমাদের কিছু একটা পিছু নিয়েছে। হঠাৎ করে তারা দেখে তাদের সামনে একটা কুয়াশা ঘেরা দেয়াল। সে দেয়াল ভেদ করে ওপাশে কিছু দেখা যাচ্ছে না। তারা হাত বাড়িয়ে দেখে তাদের হাতে ভীষণ ঠান্ডা লাগে। এমন সময় পেছন দিক থেকে একটা অট্টহাসি শোনা যায়। প্রমথ পেছন ঘুরে দেখতে যাবে। না ভাই না, পিছন ঘুরিস না। পিছন ঘুরে দেখতে নেই, ঠাকুমা সব সময় বলে। এমন সময় তাদের পেছনের সেই কুকুরটা যন্ত্রণায় চিৎকার করে উঠল। তারা স্পষ্ট শুনতে পেল তাদের পেছনে কেউ কোনো প্রাণীর মাংস হাড় কামড়ে কামড়ে খাচ্ছে। কুকুরের আস্তে আস্তে আওয়াজটা থেমে গেল, আর সেই কচর মচর মাংস খাওয়ার আওয়াজ, তার সাথেই সেই অট্টহাসি বেড়েই চলতে লাগলো। হঠাৎই তাদের সামনে এক স্কন্ধকাটার আবির্ভাব হয়। কুয়াশা ভেদ করে তাদের দিকে এগিয়ে আসে স্কন্ধকাটা। স্কন্ধকাটাকে দেখে দুই বন্ধু ছুটতে লাগে, কিন্তু স্কন্ধকাটা তার দু হাত বাড়িয়ে প্রমথর পাটা চেপে ধরে। বাঁচা ভাই, ভাই অশোক, বাঁচা, আমাকেই বিপদের হাত থেকে বাঁচা। কি করবে ভেবে পায় না সে। হঠাৎ করেই তার ঠাকুমা বলতো স্কন্ধকাটা চোখে দেখতে পায় না, তার চোখ বলে কিছু হয় না। তাই সে প্রমথর মুখটা প্রথমে চেপে ধরে আর কানে কানে তাকে চুপ করতে বলে। স্কন্ধকাটা তখনও তার পাটা ধরে আছে। এমন সময় অশোক হাতের কাছে থাকা একটা ইট নিয়ে একটু দূরে ছুঁড়ে দেয়। ইটের সেই গড়িয়ে পড়ার আওয়াজটা অনুসরণ করে সেই দিকে ছুটে যায় স্কন্ধকাটা। আর সেই সময় প্রমথ আর অশোক ছুট দেয়, কিন্তু স্কন্ধকাটা তাদের পায়ের আওয়াজ অনুসরণ করে তাদের পেছনে ছুট দেয়। আরে ও যে আমাদের পিছু নিয়েছে রে ভাই। আমাদের ছোটার জন্য পায়ের আওয়াজ হচ্ছে, তাই ও আমাদের পিছু নিয়েছে। আমাদের ছুটলে হবে না, তাহলে ও আমাদের পিছু ছাড়বে না। আমাদের কোথাও চুপটি করে লুকিয়ে থাকতে হবে, আওয়াজ করলে হবে না। এই বলে অশোক আর প্রমথ একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তারা জোরে জোরে হাঁপাতে থাকে, মুখ চিপে তারা দাঁড়িয়ে থাকে। স্কন্ধকাটা তাদের আশেপাশে ঘোরাফেরা করে, সে আওয়াজ অনুসরণ করে। কিছু আওয়াজ শুনতে পাওয়াতে সে কতটা অবাক হয়ে যায়, আর চুপচাপ দাঁড়িয়ে থেকে সেও একটা আওয়াজের অপেক্ষা করতে থাকে। এমন সময় গাছ থেকে একটা লাফ দেয় এক বিড়াল। সেই আওয়াজ লক্ষ্য করে স্কন্ধকাটা দ্রুত তার পেছনে গিয়ে তাকে ধরে ছিঁড়ে খেতে লাগে। এসবই হচ্ছিল প্রমথ আর অশোকের চোখের সামনে। তারা চোখ বন্ধ রেখে মুখে হাত চাপা দিয়ে ভয়ে দাঁড়িয়ে থেকে কাঁপতে থাকে। স্কন্ধকাটা চারিদিকে ঘুরতে থাকে, হো হো করে অট্টহাসি হাসতে থাকে। আস্তে আস্তে সে নিজে গাছটার দিকে এমনি এগিয়ে আসে। এইদিকে অশোক প্রমথ এক পাও নড়তে পারে না, কারণ একটু আওয়াজ হলেই তাদের দেহ ওই বিড়ালটার মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে এই স্কন্ধকাটা। এমন সময় প্রথম ভোরের আজান শোনা যায়, আর সঙ্গে সঙ্গে স্কন্ধকাটা বিকট চিৎকার করে যন্ত্রণায় ছটফট করে। কিছুটা ওই স্থান থেকে পিছিয়ে যায়, কুয়াশার মধ্যে হারিয়ে যায়। তখন কুয়াশাটাও আস্তে আস্তে সরে যায়। আকাশ আর প্রমথ খেয়াল করে
তারা গ্রামের এক মসজিদের কাছে দাঁড়িয়ে আছে। মসজিদের একদম কাছে গাছটার পাশেই মসজিদের দরজা। মসজিদের দরজা সব সময় খোলা থাকে, তাই তারা শেষবারের মতো একটা চেষ্টা করেন নিজেদের প্রাণ বাঁচানোর। তারা ছুটে মসজিদের ভিতর ঢুকে পড়ে আর ভয়ে জ্ঞান হারায়। তাদের আর কিচ্ছু মনে নেই। এতই সকালবেলায় দুটো ছেলে এখানে কি করছে? নিশ্চয় কিছু দেখে ভয় পেয়েছে। এই জায়গাটা অতটা ভালো নয়, ওদের জ্ঞান ফেরানো দরকার। জ্ঞান ফেরার পর মৌলবীকে সব কথা খুলে বলে আকাশ আর প্রমথ। মৌলবী শুনে বলে, স্কন্দকাটা তোমাদের পিছু করতে করতে এখানে চলে এসেছিল। এই জায়গার আশেপাশে কোনো অপশক্তি ঘোরাফেরা করতে পারে না। তোমরা এই রাতে জোর বাঁচান বেঁচে গেছো। হয়তো ওপরওয়ালায় চেয়েছিল তোমাদের বাঁচাতে, তাই তোমাদের এখানে নিয়ে এসেছিল। এই এলাকায় একটা স্কন্দকাটা ঘুরে বেড়ায়। সে ছোটখাটো পশুই শিকার করে খায়। রাতে খুব একটা কেউ এখানে ঘোরাফেরা করে না। আশেপাশে কোনো এলাকাও নেই। রাত হলে বাইরে বেরিয়ে আসে। আর যদি কোনো মানুষ অন্ধকারের সামনে পড়ে যায়, তোমরা তো জানোই সে কি করে সেই মানুষকে ছিঁড়ে খেয়ে নেয়। আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।